আসসালামু আলাইকুম। শিশু কিশোরদের নিয়ে সংবাদ ভিত্তিক অনুষ্ঠান আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথেই আছি আমি সিনথিয়া জান্নাত। প্রতি পর্বের মতো শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। 11 বছরের গৃহকর্মী শিশুকে পৈশাচিক নির্যাতনের মতো নিষ্ঠুর আচরণে দেশ জুড়ে নিন্দার ঝড়। দেশের প্রায় ৯৮% শিশুদের রক্তে মিলছে সীসার উপস্থিতি। অনিয়মিত জীবনযাপন আর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে শিশু কিশোরদের মধ্যে বাড়ছে কিডনি জটিলতা। এবারে বিস্তারিত। গৃহকর্মীকে অমানসিক নির্যাতন এবার কাঠগড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক। 11 বছরের এক শিশুকে পৈশাচিক নির্যাতনের অভিযোগে এমডি ও তার স্ত্রী সহ 4 জনকে গ্রেফতার করে পাঠানো হয়েছে কারাগারে। রাষ্ট্রের উচ্চ পদে থেকেও এমন নিষ্ঠুর আচরণে দেশ জুড়ে বইছে নিন্দার ঝড়। এই ঘটনা আইনের শাসন এবং গৃহকর্মীদের নিরাপত্তা নিয়ে আবারও তুলে দিয়েছে বড় প্রশ্ন। আফরিন আক্তারের রিপোর্ট। 11 বছরের অবুঝ শিশু, যে বয়সে হাতে থাকার কথা ছিল পাঠ্য বই, সেই বয়সে তার শরীরে আঁকা হলো নিষ্ঠুর নির্যাতনের ক্ষত। রাজধানীর উত্তরায় একটি অভিজাত বাসায় দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার এই শিশুটি এখন হাসপাতালের বিছানায় লড়ছে যন্ত্রণার সাথে। 1.5 মাস অত্যাচার করছে, 1.5 মাস। মেয়ে আমাকে কালকে আমার নিয়ে যাওয়ার পরে আব্বু আমি এখানে আমার মেয়ের অত্যাচার আমি আর সহ্য করতে পারলাম না। আমার মায়া হা করতে পারে না, ভাত খাইব। আমি মেডিকেলে যে দুধ দিয়ে ভিজে অল্প অল্প করে খাওয়াই। এটা একটু সুস্থ বিচার চাই স্যার, আমি একটু সুস্থ, আমি গরিব মানুষ। চিকিৎসকরা বলছেন কেবল শারীরিক জখমই নয়, শিশুটি মানসিকভাবেও চরম বিপর্যস্ত। সুস্থ হয়ে উঠতে তার প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা। বাথরুমে আটকে রাখতো, খাবার কম করে দিত, খাইতাম। আমারও তো দিত না, দুপুরে খালি 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 দুপুরে লাঠি দিয়ে মারতো, চুলে টানতো। এই পৈশাচিক ঘটনার অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় বিমানের এমডি, তার স্ত্রী সহ 4 জনকে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। এছাড়াও প্রভাবশালী এই অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত কি শেষ পর্যন্ত স্বচ্ছ থাকবে? ন্যায় বিচার কি সত্যিই পাবে অসহায় ওই পরিবারটি? সেই প্রশ্ন সকলের। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশের প্রায় ৯৮% শিশুর রক্তে মিলছে বিষাক্ত সীসার উপস্থিতি, যা তাদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশকে ঠেলে দিচ্ছে চরম ঝুঁকির মুখে। জনবসতিপূর্ণ এলাকায় ব্যাটারি চালিত রিকশার পুরনো ব্যাটারি ভাঙা এবং সীসা গলানোর ফলে নির্গত বিষাক্ত বাতাস নিঃশ্বাসের সাথে ঢুকে পড়ছে শিশুদের শরীরে। বিশেষজ্ঞদের মতে দ্রুত পদক্ষেপ না নিলে শিশুসহ সাধারণ মানুষের উপর স্বাস্থ্য ঝুঁকি কমানো সম্ভব হবে না। বিস্তারিত ফারিয়া আক্তারের রিপোর্টে। রাজধানীসহ সারা দেশের অলিতে গলিতে দাপিয়ে বেড়ানো ব্যাটারি চালিত রিকশা বা ভ্যান আমাদের যাতায়াতকে সহজ করলেও এর আড়ালে লুকিয়ে আছে ভয়ানক স্বাস্থ্য ঝুঁকি। এক গবেষণায় দেখা গেছে এসব যানবাহনের ব্যাটারির কারণে প্রতি বছর দেশে তৈরি হচ্ছে 4,80,000 টন সীসা, অ্যাসিড ও ব্যাটারি বজ্র। এসব ব্যাটারির 70%ই রিসাইকেল বা ভাঙা হচ্ছে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে। মানভেদে একটি ব্যাটারির আয়ুষ্কাল বড়জোর 1 বছর। ফলে ঘন ঘন ব্যাটারির পরিবর্তনে এই চক্রে জনপদে বাড়ছে সীসার বিষাক্ত উপস্থিতি। আর এর সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশুরা। ঢাকার সীসা দূষণের অনেকগুলো কারণের মধ্যে ব্যাটারি চালিত রিকশার একটা বড় অবদান আছে। তার বাইরেও ঢাকায় যেভাবে শিল্পায়ন হয়েছে, সেই শিল্প এলাকা থেকেও প্রচুর সীসাসহ বিভিন্ন ধাতব কেমিক্যাল বা বাতাসে মিশে যাচ্ছে। এখন সীসা দূষণ তো আসলে শিশুর রক্তে যেভাবে 90%-এর উপরে সীসার উপস্থিতি পাওয়া গিয়েছে, তো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। অথচ এই স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কিন্তু সেই অর্থে সরকারি মহলে খুব বেশি আলোচনা নেই। এবং দিনের পর দিন যেভাবে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো কোনো ধরনের লাইসেন্স না নিয়ে এবং যত্রতত্র যেভাবে পুরো শহর জুড়ে নৈরাজ্য তৈরি করেছে, সেটাকে যে কীভাবে আমরা রাষ্ট্রীয়ভাবে এটাকে আমরা কমাবো, সে আলোচনাও নেই। বরঞ্চ হাইকোর্টের আইনে পুরো ব্যাটারি চালিত রিকশা পুরো শহর জুড়েই চলছে।
এখন এটার মানে আমাদের রাস্তায় যেমন ইম্প্যাক্ট আছে, ট্রাফিক জ্যাম, কিন্তু আমাদের শিশু সহ সকল বয়সীদের ভেতরেই তো এই সীসাগুলো ঢুকছে। তাহলে আমরা তার কি স্বাস্থ্যজনিত যে ক্ষতিগুলো সেটাকে আমরা কাউন্ট করছি? সেটা তো করছি না। না করে আমরা দিনের পর দিন এটাকে অবাধে চলতে দিচ্ছি। এবং এই ব্যাটারি চালিত যে রিক্সার যে পরিত্যক্ত যেই ব্যাটারিগুলো আছে সেগুলো কিন্তু সরাসরি আমাদের পরিবেশে মিশে যাচ্ছে। অল্প কিছু রিসাইকেল হয় এবং সেই রিসাইকেল ফ্যাক্টরি সেখানেও কিন্তু শিশুরাই কাজ করছে। সেই শিশুরা আরও বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছে। জনবসতিপূর্ণ এলাকায় সীসা পোড়ানো বা গলানোর ফলে বাতাসে মিশছে বিষ, নিঃশ্বাসের সাথেই ঢুকে যাচ্ছে শিশুদের শরীরে। অপরিকল্পিত এই রিসাইক্লিং ব্যবস্থা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশকে স্থায়ীভাবে বাধাগ্রস্ত করছে। এক্সপোজার সোর্সগুলো আসলে আমরা এখন জানি, সেই ক্ষেত্রে আমাদের এখন পদক্ষেপ দরকার হচ্ছে যে আমাদের মানুষকে অ্যাওয়্যার করা দরকার, আমাদের রেগুলেটরি অ্যাকশন এবং হচ্ছে যে মনিটরিংটা জোরদার করা দরকার। পাশাপাশি হচ্ছে যে আমরা এই সীসা থেকে ক্রমান্বয়ে কিভাবে হচ্ছে যে অন্য কোনো নতুন টেকনোলজিতে যেতে পারি, অথবা এই সীসা দূষণটাকে বন্ধ করার জন্য কিভাবে আমরা সেফ রিসাইক্লিং করতে পারি, সেই জায়গাটাতে আসলে সরকারের অনেক বেশি পদক্ষেপ নেওয়া দরকার। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে যেটি বলবো, যেহেতু এটি আলটিমেটলি হচ্ছে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে, তাদের হচ্ছে যে আসলে পরীক্ষা করে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা। সংশ্লিষ্টরা বলছেন, কেবল আইন প্রয়োগ করলেই হবে না, সীসা দূষণ রোধে প্রয়োজনীয় সুনির্দিষ্ট নীতিমালা ও তার বাস্তবায়ন করতে হবে। আগামীর প্রজন্মকে পঙ্গুত্বের হাত থেকে বাঁচাতে লাগাম টানতে হবে এই বিষাক্ত চক্রের। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। মশার উপদ্রব থেকে বাঁচতে ঘরে ঘরে কয়েলের ব্যবহার বাড়লেও এর বিষাক্ত ধোঁয়া এখন শিশুর স্বাস্থ্যের জন্য বড় হুমকি। স্বস্তির ঘুমের বদলে এই ধোঁয়া শিশুদের শরীরে বাসা বাঁধছে শ্বাসকষ্ট, কাশি ও অ্যালার্জির মতো নানা জটিল রোগ। বিশেষজ্ঞরা বলছেন, কয়েলের ক্ষতিকর রাসায়নিক শিশুদের শ্বাসতন্ত্রে স্থায়ী ক্ষতি করতে পারে। সাবিহা আঞ্জুম পৌশির রিপোর্টে। মশার উপদ্রব থেকে রক্ষা পেতে ঘরে ঘরে বহুল ব্যবহৃত একটি উপকরণ মশার কয়েল। অনেক পরিবারই রাতে শিশুদের ঘুমানোর ঘরেই মশার কয়েল জ্বালিয়ে রাখে। এতে শিশুরা টানা কয়েক ঘন্টা বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে থাকে, যা তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চোখ জ্বলেছে, কাশি এসেছে, গলা জ্বলেছে, চোখ দিয়ে পানি পড়ে। অভিভাবকরা বলছেন, মশার কয়েলের বিকল্প না থাকায় বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে। চেষ্টা করি মশারি কয়েল অ্যাভয়েড করার জন্য, কিন্তু সেটা হয়ে ওঠে না। সন্ধ্যায় পড়ার সময় অবশ্যই কয়েল ধরাই পড়তে হয়। আর যদিও জানি যে মশার কয়েলে আমাদের শ্বাসকষ্ট হয়, চোখ জ্বলে, নাক জ্বলে, শ্বাস নিতে খুব কষ্ট হয়, তারপরও আমাদের বাধ্য হই আমরা এই মশার কয়েল ধরানোর জন্য। মশার কয়েল জ্বালানোর ফলে যে ধোঁয়া তৈরি হয় তাতে রয়েছে বিভিন্ন ক্ষতিকর রসায়ন পদার্থ। এই ধোঁয়া শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে শিশুদের শ্বাসতন্ত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে। মশার কয়েলে সাধারণত যে কেমিক্যাল দেওয়ার কথা সেটি হচ্ছে পাইরোফায়েট, কিন্তু গবেষণায় দেখা গিয়েছে যে মশার কয়েলে এই পাইরোফায়েটের পরিবর্তে কোম্পানিগুলো যে রাসায়নিক পদার্থ ইউজ করে সেগুলি খুব মারাত্মক ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ইউজ করে থাকেন। শিশুদের স্বাস্থ্য এবং শ্বাস প্রশ্বাসের উপর মশার কয়েলের যে প্রভাব পড়ে সেটি দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে ইমিডিয়েট বা তাৎক্ষণিক, এবং দ্বিতীয় হচ্ছে দীর্ঘমেয়াদী। ইমিডিয়েট যে সমস্যাগুলো হতে পারে, যেমন ঠান্ডা, সর্দি, কাশি, এই ব্রঙ্কিয়াল অ্যাজমার যে অ্যাটাকটা সেটি বেশি হবে। এবং এছাড়াও বাচ্চাদের যাদের সাইনোসাইটিসের সমস্যা আছে তাদের এই সাইনোসাইটিসের প্রবলেমটা বেশি হবে, এবং যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের মাইগ্রেনের সমস্যা বেশি হবে। এবং দীর্ঘমেয়াদী যে সমস্যা হবে, এই মশার কয়েলের ধোঁয়া এটা আস্তে আস্তে ফুসফুসের যে কার্যকারিতা সেটা কমিয়ে দিতে পারে, এবং যার ফলে বাচ্চারা নিউমোনিয়া পর্যন্ত হয়ে যেতে পারে, এবং বাচ্চাদের যে ব্রঙ্কিয়াল অ্যাজমার যে ফ্রিকোয়েন্সি বা অ্যাটাকটা সেটা বেশি বা এক্সাজারেশন বেশি হতে পারে। শিশুদের ক্ষেত্রে মশার কয়েলের পরিবর্তে মশারি, জানালার নেট অথবা শিশুদের জন্য নিরাপদ বিকল্প ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাবিহা আঞ্জুম পৌশি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শিশুদের নিরাপদে বেড়ে ওঠার কথা যে সমাজে সবচেয়ে বেশি বলা হয়, সেই সমাজে প্রতিনিয়ত তারা শিকার হচ্ছে শারীরিক ও মানসিক নির্যাতনের। কখনো শিক্ষা প্রতিষ্ঠানে, কখনো বাসায়, আবার কখনো সমাজের নানা জায়গায়। সাম্প্রতিক সময়ে রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে ওঠা অভিযোগ নতুন করে সামনে এনেছে শিশু নিরাপত্তার প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছে আফরিন আক্তার। শিক্ষা প্রতিষ্ঠানে শাসনের নামে মারধর,
মানসিক চাপ সৃষ্টি, অপমানজনক কথা বলা, দীর্ঘ সময় দাঁড়িয়ে রাখা এমন অভিযোগ নতুন নয়। সাম্প্রতিক সময়ে রাজধানীর শারমিন একাডেমি স্কুলে শিশু নির্যাতনের অভিযোগ উঠে, যা নিয়ে নতুন করে আলোচনায় এসেছে। বাচ্চা যেটা বলছে, ওর ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, কানে ব্যথা, কানে শুনতে পায় না, আর বুকে ব্যথা। কথা তারা বাচ্চারা ছোট, সেটা ভুল করছে, তারা গার্জিয়ানদের ডেকে বলুক যে না আমার বাচ্চা, তোমার বাচ্চাটা এটা ভুল করছে, এভাবে তারা শিখাই দিও বাসায়, তারা শিখে নিতে পারে। কিন্তু বাচ্চাকে ধরে মারধর করা, এটা তাদেরকে ভয় দেখালে তারা ট্রমাটাইজ হয়ে যায়। অনেক সময় বাবা মাকে বলে, অনেক সময় বলে না, কিন্তু তাদের মনে যে ভয়টা, সেটা তাদেরকে কিন্তু অনেক বড় একটা আঘাত দেয়, তাদের শিক্ষার জন্য সেটা অনেক বড় ইমপ্যাক্ট ফেলে। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী প্রতি বছর দেশে গড়ে ৩,০০০-এর বেশি শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। এর একটি উল্লেখযোগ্য অংশ ঘটে শিক্ষা প্রতিষ্ঠান ও শিশুর পরিচিত পরিবেশেই। শিশু অধিকার নিয়ে কাজ করেন এমন সংশ্লিষ্টরা বলছেন, এটি কোনো একক প্রতিষ্ঠানের সমস্যা নয়, বরং এটি সামাজিক ব্যাধি। একটি শিশুর গায়ে হাত তোলা, শিশুর প্রতি অন্যায় অবিচার করা, শিশুকে বিভিন্ন শোষণের শিকার করা কখনোই শুধুমাত্র অপরাধের মাপকাঠিতে এটা মাপলে চলবে না। এটা একটা সামাজিক ব্যাধি, যেই ব্যাধিটা আসলে ক্রনিক আকারে রূপ নিচ্ছে এবং এর থেকে কিন্তু আমরা বের হতে পারছি না। আমরা কিন্তু পর্যায়ক্রমে দেখছি আমাদের জাতি শিক্ষিত হচ্ছে, জাতির উন্নয়ন হচ্ছে, ফিনান্সিয়াল স্টাবলিশ বাড়ছে, বাট শিশুর প্রতি সহিংসতা কোনোভাবেই কমছে না। এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে যদি আমরা দেখি, যেই ছেলেটি বা মেয়েটি আজকে শিশুর প্রতি সহিংসতা করছে, সে খুনি অথবা ধর্ষক অথবা সে মাদকাসক্ত, ছোটোবেলায় সে রেডিওতে শুনেছে, টিভিতে দেখেছে, বা এর পরে যদি আমরা বলি পরের জেনারেশন, তারা সোশ্যাল মিডিয়াতে দেখছে যে এই ধরনের সামাজিক অপরাধ আসলে কোনো অপরাধ নয়, এই ধরনের অপরাধ করে দিব্যি বহাল থাকা যায়। এই যে দিব্যি বহাল থাকা যায়, একটা টেন্ডেন্সি থেকে অনেকগুলো অপরাধের জন্ম। এবং এর ফলে কিন্তু যেই শিশুটা আজকে আমাদের এই নির্যাতনের শিকার, সে যখন বড় হচ্ছে, সে যখন একজন পূর্ণাঙ্গ প্রাপ্ত বয়স্ক মানুষ হচ্ছে, তার যখন সমাজকে, রাষ্ট্রকে দেওয়ার কথা, তার কাছ থেকে আসলে আমরা তখন কি পাবো? কারণ কি, ছোটোবেলা থেকে সে বিভিন্ন সহিংসতা দেখে দেখে বড় হয়েছে, সেও তখন ভাববে যে আমার দ্বারা এই কাজটি সংগঠিত হতেই পারে, এটা তেমন কোনো বিষয় না। সুতরাং আমরা কোনো সুস্থ স্বাভাবিক চর্চা বা সেবা পাওয়ার জন্য যে পরিবেশটা দরকার, সেইটা ভীষণভাবে ব্যাহত হচ্ছে এই একটা জায়গা থেকে। আইনজীবীরা জানান, অনেকে এখনও জানেন না শিশুর ওপর শারীরিক বা মানসিক নির্যাতন আইনের চোখে গুরুতর অপরাধ। শিশুদের সাথে যে কোনো অপরাধ, সেটা বড়দের সাথে হওয়া অপরাধের চেয়েও বেশি ভয়াবহ, এবং এই অপরাধের প্রকৃতির গুরুত্ব বিবেচনা করে সরকার শিশু আইন প্রণয়ন করেছে, শিশু আইন 2013। সেই আইন অনুযায়ী যদি কারো কাস্টডিতে থাকে, অর্থাৎ সেটা হতে পারে ইভেন প্যারেন্টস, যদি বাবা মার কাস্টডিতেও থাকে বা টিচারের কাস্টডিতে থাকে, তারাও যদি শিশুর সাথে মারধর করে, অত্যাচার করে, অন্যায় করে, তাহলে সেটাও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। এবং শিশু আইনে সেটাকে বলা হয়েছে শিশুর সাথে নিষ্ঠুরতার দণ্ড। সেখানে 5 বছর পর্যন্ত সাজার ব্যবস্থা রয়েছে, এছাড়া 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এবং যারা করছে সেই দোষী ব্যক্তিদের দ্রুততম সময়ে শাস্তির ব্যবস্থা করা, এবং সেই শাস্তিটা কিভাবে কি হলো সেগুলো প্রচার করা প্রয়োজন, যাতে সেটা দেখে অন্যরা শিখে যে এই ওনার যেহেতু এরকম শাস্তি হয়েছে, আমি করলে তো আমারও হবে। জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের বাধ্যবাধকতা। বিশেষজ্ঞদের মতে, নির্যাতনের ঘটনা গোপন না রেখে দ্রুত আইনের আওতায় আনা জরুরি। একই সঙ্গে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্র সব পক্ষের সম্মিলিত উদ্যোগেই কেবল নিশ্চিত করা সম্ভব নিরাপদ শৈশব। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হলেও দারিদ্র্যের নিষ্ঠুর কষাঘাতে দেশের অনেক শিশুর কাছে বই খাতা এখনও ধরাছোঁয়ার বাইরের স্বপ্ন। দুবেলা দুমুঠো অন্যের সংস্থান যেখানে অনিশ্চিত, সেখানে শিক্ষার আলো পৌঁছানো যেন এক কঠিন চ্যালেঞ্জ। তবে প্রতিকূলতার মাঝে আশার আলো দেখাচ্ছে একদল তরুণ শিক্ষার্থী। দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে তাদের এই অদম্য প্রচেষ্টার গল্প এবারের প্রতিবেদনে। শিক্ষা, যা আমাদের অন্যতম একটি মৌলিক অধিকার, তবুও বাংলাদেশে প্রতিনিয়ত দারিদ্রতার কারণে প্রাথমিক পর্যায়ে ঝরে পড়ছে মাইশা, আমেনা ও মৃদুলের মতো অনেক শিশুরাই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত মাসের শেষের দিকে প্রকাশিত বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান 2024 অনুসারে 2023 সালে ঝরে পড়ার হার ছিল 13.15%। 1 বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে 16.25%। এতে আরও বলা হয়েছে, ছেলেদের ঝরে পড়ার হার মেয়েদের তুলনায় বেশি।
যে বয়সে তাদের বিদ্যালয় প্রাঙ্গণে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা ও গল্পগুজবে আনন্দে মেতে ওঠার কথা, সেই বয়সে দায়িত্ব নিতে হয়েছে পরিবারের। কেউ কলম বিক্রি, কেউ মাস্ক, কেউ বা ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আগে আমি কলম বেচতাম আর কি এদিক দিয়ে ঘুরা ঘুরা ওই শান্তিনগর মোড়ে, আর এনকা মাস্ক বিক্রি করে এই যাচ্ছি। তোমার এখানে পড়তে কেমন লাগে? ভালোই তো লাগে। তুমি কি কি শিখেছো এখানে? শিখছি, ক খ শিখছি, সূর্য সরা ABCD অনেক কিছু শিখতে পারছি। তুমি এখন কি কি পড়ো এখানে? ABCD সরা। কি আগে কোথাও পড়তে? তোমার আব্বু আম্মু কি করে? আম্মু বাসা বাড়িতে স্থলে, আব্বু রিক্সা চালায়। তুমি আগে কিছু করতা? আমরা তালম বেশি এখন। এখানে পড়তে তোমার কেমন লাগে? ভালো লাগে। কি কি শিখেছো তুমি এখানে? আমি এখন দেখতে দেখতে অনেকটা পারি, শিখি নাই। স্বপ্ন তাদের আকাশ ছোঁয়া, সেই স্বপ্ন পূরণে সাহায্য করতে তাদের পাশে এগিয়ে আসে কলেজ পড়ুয়া শিক্ষার্থী মিথ ও তার বন্ধুরা। কলেজ ছুটির পর রাস্তার পাশে বন্ধুদের সাথে নিয়ে পড়াতে বসে সেই ছোট্ট শিশুদের। যেহেতু ওরা রাস্তায় ফুল বিক্রি করতো, কেউ মাস্ক, কেউ পেন, তো ওইভাবেই আর কি আমার পরিচয় হয় যে আমি রাস্তায় যাওয়ার পথে ওদের প্রায় দেখতাম। তো একদিন আর কি নর্মালি ওদের সাথে বসে আমি কথা বলতেছিলাম, তখন আর কি ওরা বললো যে আপু আমরা তো পড়াশোনা করি না, আমাদের তুমি পড়াবা। তখন আমি জিজ্ঞেস করলাম যে তোমরা পড়াশোনা কেন করো না? তখন ওরা বললো যে ওরা আগে পড়াশোনা করতো অ্যান্ড সেখান থেকে ওদের কাছ থেকে কি টাকা নেওয়া হয়, যেটা হচ্ছে সরকারি স্কুলের নামেও অনেক ওদের কাছে টাকা নেওয়া হতো। এরপরে আর কি ওরা এভাবেই তখন থেকে আর কি স্টার্ট হয়, আমি ওদের পড়ানো শুরু করি। আগে বেল রোডে পড়াতাম, পরবর্তীতে আর কি একটা আপু আর কি বললো যে এইখানে আমরা পড়াতে পারি আর কি, তারপর থেকে আমরা এখানে পড়াই। বিনিময়ে লাগে না কোনো টাকা বা ফি। তার থেকে অনুপ্রাণিত হয়ে আরও শিক্ষার্থীরা তার পাশে দাঁড়ায়। ওদের সমবয়সী বাচ্চারা যখন স্কুলে যায়, পড়াশোনা করে, তো ওদেরও ইচ্ছা হয় পড়তে, কিন্তু ওরা ওদের সমস্যার কারণে পড়তে পারতেছে না। তো যখন এই উদ্যোগটা নিয়েছে, তো আমার অনেক বেশি ভালো লেগেছে, যার কারণে আমিও ওর সাথে জয়েন হয়েছি এটা করার জন্য। সপ্তাহে 4 দিন আসা পড়ে। পড়াশোনায় ওদের আগ্রহ কতটা? অনেক ভালো। সবার তো ভালো না আর কি বলা গেলে, অনেকের অনেক ভালো। বলে ভাই আমাকে এটা পড়ান, আমি জানি বড় হয়ে এটা হতে পারি, বড় এটা হতে পারি। আমি আচ্ছা ঠিক আছে, এটাই তোমাদেরকে ভালো করে পড়াবো। যেখানে দুবেলা দুমুঠো খাওয়াই দেয়, সেখানে বিনা টাকায় সন্তানদের লেখাপড়া চালিয়ে যেতে পেরে অভিভাবকেরাও যেন কৃতজ্ঞ তাদের প্রতি। এখন মনে করেন যে টাকা পয়সা লাগে ভর্তি করাতে গেলে, কারণ আমাদের কাছে সামর্থ্য নাই, লেখাপড়া করাতে পারি না। এখানে আমরা মনে করেন যে ঘর বাড়ি তেমন নাই, অসহায়। এরা শুনছি যে এরা বিনা টাকা পয়সা ছাড়া লেখাপড়া করা, সেজন্য আমি এখানে দিচ্ছি পড়ার জন্য। এই ছোট শিশুরাই আমাদের ভবিষ্যৎ, তাই তাদের লেখাপড়া নিশ্চিত করতে এখনই জরুরি পদক্ষেপ না নেওয়া হলে আমাদের ভবিষ্যৎ পড়বে হুমকির মুখে। বইয়ের পাতায় স্বপ্ন দেখার অধিকার সবার থাকলেও পেটের ক্ষুধা অনেক সময় সেই স্বপ্নকে আড়াল করে দেয়। কিন্তু দারিদ্র্য যেন কোনো শিশুর বাধা হয়ে না দাঁড়ায়, সেই সংকল্প নিয়ে কাজ করছে একঝাঁক তরুণ তরুণীরা। এখানে পড়াশোনার ফি শুধু ইচ্ছা শক্তি, যেখানে শিক্ষার আলো পৌঁছাচ্ছে কোনো বিনিময় ছাড়াই। এই ছোট্ট শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে আমাদের প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। অনিয়মিত জীবনযাপন আর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে বড়দের পাশাপাশি এখন আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু কিশোরদের কিডনি জটিলতা। নীরবে শরীরে বাসা বাঁধা এই মরণ ব্যাধি অনেক ক্ষেত্রেই শনাক্ত হচ্ছে একেবারে শেষ পর্যায়ে। চিকিৎসকরা বলছেন, জন্মগত ত্রুটি কিংবা অবহেলার কারণে শিশুদের কিডনি বিকল হওয়ার ঝুঁকি দিন দিন প্রকট হচ্ছে। তাসমিম আক্তার রুহির রিপোর্টে। মাত্র 1 বছর বয়সী আসাদ খাওয়া দাওয়া না করা সহ নানান উপসর্গ নিয়ে হাসপাতালে আনা হলে পরীক্ষার পর ধরা পড়ে তার কিডনি রোগ। বর্তমানে সে শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। তো আমরা এখানে 1 মাস 13 দিন ভর্তি থাকার পরে বাড়িতে চলে গেছিলাম। গত বৃহস্পতিবার ছুটি দিছিল। এরপর বাড়িতে যাওয়ার পরও প্রস্রাব করে না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। এরপর এমনি তো আমাদেরকে বলছিল 14 দিন পরে ফলো আপে আসার জন্য। তো আমরা 10 দিন পরে ফলো আপে আসছি, আসার পরে এখন আবার ভর্তি দিছে। তো কিডনির পয়েন্টটা যাওয়ার সময় আমরা 2.6 ছিল, এখন আবার বলছে যে আসার সময় CBC, ক্রিয়েটিনাইন, ইলেকট্রোলাইস এগুলো করায় আনার জন্য। তার মতন আরও অনেক শিশু কিডনি রোগের জটিলতায় হাসপাতালে ভর্তি রয়েছেন। অনেক বাবা মা কিডনি রোগকে সাধারণ রোগ ভেবে অবহেলা করে, অনেক সময় বুঝতে পারে না আসলে সমস্যাটা কি। 3.5 মাস আগে কিডনিতে কিডনি ড্যামেজ বলছিল। এখানে সিলেটে একটা ক্লিনিকে ভর্তি ছিলাম, বলছিল কিডনি ড্যামেজ।
এখানে এসে আমাদের প্রস্রাবের সাথে ব্লাড যেত, এখানে এসে কিডনি বাইপসি হয়েছে, ডায়ালিসিস হয়েছে, অনেকটা ডায়ালিসিস পাইছে। এখন আমার বাচ্চা অনেকটা আল্লাহর রহমতে সুস্থ। প্রথমে শরীর ফুলে গেছিল, চোখ ফুলে গেছিল। আমি গতকালকে ভর্তি হয়েছি, ডাক্তার ওষুধ দিতেছে, পানি কতটুকু খাইতে পারবো, মানে খাবার কি খাওয়াইতে পারবো না খাওয়াইতে পারবো সবই আর কি বলে দিছে, ওই অনুযায়ী চলতেছে। দেশে অন্তত 50 লাখ শিশু কিডনি রোগে আক্রান্ত। এর মধ্যে 5% অর্থাৎ 2.5 লাখ শিশু ক্রনিক কিডনি রোগে ভুগছে। বিশেষজ্ঞদের মতে অনেক ক্ষেত্রে বাবা মা কিডনি রোগকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করে, ফলে সময় মতন চিকিৎসা শুরু হয় না এবং রোগটি ধীরে ধীরে মারাত্মক রূপ নেয়। গত বছর আমরা 1500 কিডনি রোগী আমাদের এখানে ভর্তি হয়েছে। ডায়রিয়া বা যে কোনো কারণে ডিহাইড্রেশন হলে আকস্মিক কিডনি রোগ বিকল হয়ে যায়। তারপর হচ্ছে বিভিন্ন ইনফেকশন বা যে কোনো প্রস্রাব যে কমে যাচ্ছে এবং টনসিল খোঁজ পাছরা হচ্ছে। এবং আমরা তো আসলে এখানে এইসব রোগের জন্য নর্মালি ডায়ালিসিস লাগে না, কিন্তু ওনারা যখন পৌঁছায় তখন দেখা যায় যে রোগটা এতটাই খারাপ হয়ে গেছে যে আসার পরপরই আমাদের হিমোডায়ালিসিস, যেটা রক্তের ডায়ালিসিস, পেরিটোনিয়াল ডায়ালিসিস যেটা আমরা এখানে দিয়ে থাকি, এবং প্লাজমাফেরেসিস, সিআরটি সব ধরনের চিকিৎসাই আমাদের মানে এখানে অ্যাভেলেবেল, যে কারণে রুগীরাও আসছে। কিন্তু এই সমস্ত এত মানে এক্সটেন্সিভ ট্রিটমেন্টে যাওয়া লাগে না যদি জনগণ সচেতন থাকে শুরু থেকেই যে আমার বাচ্চার রোগটা জটিল, এখানে আমি মানে যত দ্রুত সম্ভব আমি ডাক্তারের কাছে চলে আসি এবং আমার চিকিৎসা যত দ্রুত সম্ভব আমি শুরু করে দিই। এছাড়াও যে ক্রনিক কিডনি রোগ, যেটা হচ্ছে জন্মগত কিডনিতে ত্রুটি থাকে বাচ্চাদের, যেটা অনেক সময় বোঝা যায় না, জন্মের পরপরই এসব বাচ্চাদের অপারেশন করে দিলে তখন কিন্তু দেখা যায় যে বাচ্চাগুলো অনেক দ্রুত ভালোর দিকে চলে যায়, কিডনি বিকল হয়ে যায় না। কিন্তু মা বুঝতে, ওদের প্রস্রাবে ইনফেকশন হয় সেটা বুঝতে সময় নেয়। ওরা যখন আসে বিভিন্ন কারণে ওদের দেখা যায় যে অনেক ডিলের কারণে এই চিকিৎসা যখন শুরু হয় তখন আমাদের ডায়ালিসিস করে তারপর অপারেশনে দিয়ে যাওয়া লাগে। আর কিডনি রোগ প্রতিরোধ ও মোকাবেলায় সচেতনতা কোনো বিকল্প নেই। শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিষ্কার পানি পান, সঠিক পুষ্টি নিশ্চিত করা এবং সামান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি। তাসমিমা আক্তার রুহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো বিষয়ে পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, দ্বিতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। তোমাদের মতামত, অভিজ্ঞতা অথবা নতুন কোনো আইডিয়া আমাদের জানাতে পারো ইমেলের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। এছাড়াও সরাসরি মোবাইল ফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল নাম্বার 0153-611-9945। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।